শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে প্রথমবারের মতো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল দিদু। দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয়, বিস্মিত ঢাকা, এই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাধার কোনো শঙ্কা নেই। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে এবং কেন কথা বলেছেন তা খতিয়ে দেখা হবে। গেল বৃহস্পতিবারই শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধ এবং বাংলাদেশ পরিস্থিতির কথা উল্লেখ করে সামরিক কমান্ডারদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন রাজনাথ সিং। তারই ধারাবাহিকতায় দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয়, বরং বিস্মিত ঢাকা, এ মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানান তিনি। বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোন প্রেক্ষাপটে এই কথাগুলো বলেছেন সেটা খতিয়ে দেখা হবে। ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয়, এটাও আমার বোধগম্যতার বাইরে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশটি রাজনৈতিক আশ্রয় দিতেই পারে, তবে সেই পদক্ষেপ গ্রহণ তাদের উচিত হবে কিনা সেটা জানতে চাইবে বাংলাদেশ। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, অনুপ্রবেশকারীদের করা হবে পুশব্যাক। রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখি। আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে, এটা আমরা জানি। জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে 10 থেকে 12 জনের একটি দল যাবেন, কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না চাইলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে না। আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ, জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেছেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। তরুণদের প্রাণের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ পাওয়া গিয়েছে, সেই সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না বলেও সতর্ক করেন তিনি। সকালে নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে একথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে যারা লুটপাট করেছে, বাংলাদেশকে অশান্ত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শিক্ষার্থীদের সাথে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতবিনিময়। রোববার সকাল 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় এই সভা। অংশ নেন সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কেরা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের মতামত। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি। যে আন্দোলন আমরা করেছি, যে গণ অভ্যুত্থান করেছি, আন্দোলন একটা রাজনীতির অংশ, সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। পরে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ বর্তমান পর্যায়ে পৌঁছেছে। ছাত্র আন্দোলনে নিহত বা আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল, আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। যতক্ষণ পর্যন্ত স্বপ্ন পূরণ না হচ্ছে, ছাত্র জনতাকে চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, নতুন প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। একদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম।
হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। বাংলাদেশের তরুণদের বিপ্লবের মাধ্যমে শুধু নতুন দেশ নয়, নতুন পৃথিবীও তৈরি হবে বলে আশা প্রকাশ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। কাজে যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। সরকারের কাজ যাতে ধীর গতির না হয়ে যায় সে বিষয়ে নজর দিয়ে প্রতি মাসে অন্তত একটা চিঠি লিখতে দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না। কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় এবার গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। ছাত্র ফেডারেশনের সাবেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক এবং ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেনকে সদস্য সচিব করে গঠিত হয়েছে ৫৫ সদস্যের কমিটি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে কমিটির যাত্রা শুরু হয়। নেতারা জানিয়েছেন এটা কোনো রাজনৈতিক দল নয়, তবে ফ্যাসিস্ট রাজনীতি দূর করে দেশের রাজনৈতিক সংস্কারে তরুণদের নিয়ে কাজ করবে এই জাতীয় নাগরিক কমিটি। ছাত্র জনতার আন্দোলন ও পরে গণ অভ্যুত্থানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের নিয়ে এবং সারা দেশের বেশ কিছু তরুণকে নিয়ে গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছিলেন গণ অভ্যুত্থানে হতাহতদের স্বজনরা। আমি আমার মামার সুষ্ঠু বিচার চাই। আমার মামাকে যেভাবে মারা হয়েছে তার সাদা সাত রক্তাক্ত লাল হয়ে গেছে, ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়েছে। আমার ভাই সহ সকল শহীদদের বিচারটা যেন সঠিকভাবে হয়। ক্ষমতার দম্ভে যারা নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের অন্যের বুকে গুলি চালিয়েছে ছাত্রদের উপরে, তাদের বিচার যেন সঠিকভাবে হয়। আমি সেই জন্য যেন এই কমিটি কাজ করে। পরে ঘোষিত হয় ৫৫ সদস্যের কমিটি। আহ্বায়ক করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারিকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাসির আব্দুল্লাহ নামে পরিচিত। সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম, তারই সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা, মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে। নেতারা জানান এটা কোনো রাজনৈতিক দল নয়, তবে ভবিষ্যতে রাজনৈতিক দল হবে কিনা তা পরে দেখা যাবে। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে, যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে, যদি মিডিয়াদেরও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। ফ্যাসিস্ট রাজনীতির বিলোপ করে রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা, এই স্লোগানে নাগরিক কমিটির সাথে জড়িতরা বয়সে সবাই তরুণ। রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দল সংস্কারে যারা রাখতে চান ভূমিকা। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। গণঅভ্যুত্থানের সময়ে আপনারা যেভাবে একাত্ম হয়ে একটা দাবিতে একত্র হয়েছিলেন, আমরা আশা করছি আবারও ওই দাবি পূরণ করার জন্য, ওই দাবির ঋণ পূরণ করার জন্য আমরা আবার একত্রিত হব। কেন্দ্রীয় কমিটিতে আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে 2 জনকে রাখা হয়েছে। আছেন আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় কমিটি দেওয়া হবে বলে জানান নেতারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে বিভাগীয় এবং জেলা পর্যায়ে মত বিনিময় শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রথম দিন চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ সফর করেন তারা।
চট্টগ্রাম জেলা ছাত্র জনতার সাথে সভায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজি ও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অপচেষ্টাকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি বলেন, আগামী ছাত্র রাজনীতি কোনো দল নয়, ছাত্ররাই নিয়ন্ত্রণ করবেন। এদিকে মুন্সিগঞ্জেও সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে মত বিনিময় করেছেন সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল। শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় কারামুক্তির পর সাতক্ষীরার সাবেক এমপি হাবিবুল ইসলাম সহ অন্য মুক্তিপ্রাপ্তদের গণসম্বর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। কলারওয়ায় আয়োজিত জনসভায় ভাষণ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এ সময় তিনি বলেন, কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, দেশে গণতন্ত্র ফিরুক তারা চায় না বলেও উল্লেখ করেন তিনি। মাঠে তখন জনতার ঢল। ভিডিও কনফারেন্স যুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাত নেড়ে স্বাগত জানালেন দলীয় নেতাকর্মী সমর্থকদের। সাতক্ষীরার সাবেক এমপি তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেয়ার ঘোষণা দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় বিএনপির নেতা কর্মীদের দেয়া হয় কারাদণ্ড। সাবেক এমপি হাবিবকে দেয়া হয়েছিল 70 বছরের দণ্ড। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাকি জামিনপ্রাপ্তদের নিয়ে আজকের এই গণসংবর্ধনা। যখন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি চেষ্টা করেছে দেশের মানুষের জীবন উন্নয়ন করার জন্য। তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন হলেও রাজনৈতিক এবং ভোটের অধিকার এখনো অর্জন হয়নি। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তিনি। জনগণের আন্দোলনে, জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি। জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। কিছু রাজনৈতিক সংগঠন প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে বিভ্রান্তিমূলক কথা বলছে। দেশে গণতন্ত্র ফিরে আসুক তারা চায় না বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায়। বক্তব্যের শেষ পর্যায়ে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রসঙ্গে সাবেক সামরিক কর্মকর্তা আজমির বক্তব্য তার ব্যক্তিগত, এটি জামায়াতে ইসলামের বক্তব্য নয়, এমনটাই বলেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে রংপুর নগরীর ওয়েস্টার্ন কুজিন মিলনায়তনে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে দেশে অপচেষ্টার সুযোগ নেই। ছাত্র আন্দোলনে গণহত্যা করে শেখ হাসিনা ও তার দোসররা মানবতা বিরোধী অপরাধ করেছেন। মত বিনিময় সভা শেষে শহীদ 16 পরিবারের প্রত্যেককে 1 লাখ করে আর্থিক সহযোগিতা তুলে দেন তিনি। ব্রিগেডিয়ার আজমি যা বলেছে এটা তার ব্যক্তিগত বক্তব্য। এ ব্যাপারে তিনি কোনো দলের সদস্য না হওয়ার কারণে এ ব্যাপারে ব্যাখ্যা বা দায়টাও দলের নয়। ডিপোজিট ইন্স্যুরেন্স 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। এর ফলে ব্যাংক সংকটে পড়লেও 95% আমানতকারী তাদের অর্থ ফেরত পাবেন। গভর্নর জানিয়েছেন, অন্তত 10টি ব্যাংক দেউলিয়া হবার পর্যায়ে। তাই বলে আমানতকারীদের আতঙ্কিত হবার কারণ নেই। বাংলাদেশ ব্যাংক কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেনি বলেও জানান তিনি। গভর্নর বলেন, ব্যাংক সংস্কার এবং সম্পদ উদ্ধারে টাস্কফোর্স 10 দিনের মধ্যে কাজ শুরু করবে। এস আলমের সম্পদ কেনার বিষয়ে আবারও সতর্ক করে দেন তিনি।
আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব। কনফিডেন্স বুস্টিং এর কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি 2 লক্ষ টাকা। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। মৌলভীবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বগুড়া 5 আসনের সাবেক এমপি হাবিবুর রহমান এবং সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের পিএ মাকসুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার এবং প্রকল্পে অনিয়ম সহ দেশে বিদেশে বিপুল সম্পদ করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আমরা একটা জায়গা বন্দোবস্তের জন্য মৌলভীবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি, নানাবিধি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সংসদ সদস্য হয়েও বন বিভাগের জমি দখল করে চা বাগান তৈরি এবং চা বাগানের রাস্তার লাইট ও ডিপ টিউবওয়েল সরকারি খরচে স্থাপনা সহ আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সাবেক এই চিফ হুইপের বিরুদ্ধে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় সহ স্ত্রী ও নিজ সন্তানদের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এছাড়াও তার স্ত্রীর নামে কানাডার বেগমপাড়ায় বাড়ি সহ দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন হাবিবুর রহমান। সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এগুলো তদন্তে সিদ্ধান্ত নিয়েছে দুদক। আর সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে আধিপত্য বিস্তারের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে নিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে সম্পূর্ণ না করিয়ে বিল উত্তোলন, বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযোগ আছে সাবেক মন্ত্রীর এই ব্যক্তিগত সহকারী বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ নানাবিধি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদ করেছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক খবর, ভারতের উত্তরপ্রদেশে মানুষ খেকো নেকড়ের আক্রমণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। শনাক্তের 2 মাস পার হলেও এখনও ধরা যায়নি সব নেকড়েকে। অবশিষ্ট 2টি নেকড়েকে ধরতে বাহরাইচ জেলার গ্রামের পর গ্রামে অভিযান চালাচ্ছে বন বিভাগ ও পুলিশ সদস্যরা। সাথে আছে জেলা প্রশাসনের জরুরি বিভাগও। ড্রোন ব্যবহার করে চলছে অনুসন্ধান। এখনও বন্ধ রয়েছে অঞ্চলটির সব শিক্ষা প্রতিষ্ঠান। অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা জারি রয়েছে প্রশাসনের। এর আগে খোঁজ চালিয়ে খাঁচাবন্দি করা হয় 4টি নেকড়েকে। শক্তিশালী সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে প্রাণ হারিয়েছেন অন্তত 18 জন। আহত হয়েছেন 150-রও বেশি মানুষ। রোববার টাইফুনের প্রভাবে ভূমিধস হয় উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায়। রাতভর বৃষ্টির কারণে হুয়াবিন প্রদেশে ভূমিধসে মৃত্যু হয়েছে একই পরিবারের 4 সদস্যের। বিভিন্ন এলাকায় গাছ উপড়ে এবং সমুদ্রে নৌকা ডুবিতে নিহত হয়েছেন আরও 10 জন। প্রায় 1 মিটার পানির নিচে রয়েছে বন্দরনগরী হাইফং। রাজধানী হ্যানয় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রবল বন্যায় বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল। টাইফুন ইয়াগিকে এশিয়ার অন্যতম শক্তিশালী টাইফুন বলে চিহ্নিত করেছে দেশটির আবহাওয়া বিভাগ। চীনে ধ্বংসযজ্ঞ চালিয়ে ফিলিপিন ও ভিয়েতনামে ক্যাটাগরি 5 টাইফুন ইয়াগির কারণে প্রাণহানির সংখ্যা 40 জনের বেশি। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।